নমস্কার শ্রোতা বন্ধু, সানডে হরর আওয়ারের আরেকটি এপিসোড নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে যে গল্পটা পাঠ করে শোনাবো, গল্পটার নাম প্রতিহিংসা। গল্পটি লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আজকে আমি গল্পটা পাঠ করে শোনাবো সেরা সেরা ভূতের গল্প এই বইটি থেকে। প্রসঙ্গত হরিনারায়ণ চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা বলতেই হয়। 1916 সালের 23শে মার্চ কলকাতার ভবানীপুরে তিনি জন্মগ্রহণ করেন। রেঙ্গুনে থাকাকালীন সেখানকার পটভূমিকায় লেখেন তার প্রথম উপন্যাস ইরাবতী। তার লেখা কিছু উল্লেখযোগ্য শিশুদের বইয়ের মধ্যে ভয়ের মুখোশ, পাথরের চোখ আছে। তার লেখা থেকে বাংলায় অভিসারিকা, ঘূর্ণি ইত্যাদি, আর হিন্দিতে মুঠ্ঠি ভর চাওয়াল ফিল্ম হয়। তিনি বেতার নাটকে অভিনয় করেন। ভানু বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা বহু রম্য নাটকে অভিনয় করেছেন। তিনি 1972 সালে মতিলাল পুরস্কার ও 1976 সালে তারাশঙ্কর পুরস্কার পান। 1949 সালে চলচ্চিত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেন। 1981 সালের 20শে জানুয়ারি তিনি মারা যান। আজকের গল্প প্রতিহিংসার মুখ্য চরিত্রের মধ্যে রয়েছে লেখক এবং পশুপতি। এছাড়া গৌণ চরিত্রে রয়েছে রাজীব। শুরু হচ্ছে আজকের গল্প প্রতিহিংসা। এ কাহিনী এতদিন কাউকে বলিনি। জানতাম বড়দের বলে লাভ নেই, তারা একটি বর্ণও বিশ্বাস করবে না। সবকিছু তারা যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করতে চায়। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা অনেক সময় ঘটে যেগুলি যুক্তি নির্ভর নয়, তাদের ব্যাখ্যা করা সম্ভব হয় না। চোখ কান বুঝে খালি বিশ্বাস করে যেতে হয়। তাকে আমরা বলি অলৌকিক ঘটনা। কারণ পৃথিবীতে সচরাচর যা ঘটতে পারে সেই মাপকাঠিতে এ কাহিনীর বিচার চলে না। এমনই এক অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছিল। কাজকর্মের অবকাশে সে কাহিনী মনে পড়লে এখনো চমকে উঠি। মাঝরাতে স্বপ্নের মধ্যে দিয়ে দেখি মাঝে মাঝে তারই ছায়া। ঘুম ভেঙে বিছানার ওপর বসে থাকি। রাতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে কাটাতে হয়। আজ থেকে প্রায় 36 বছর আগের কথা। আমি তখন লোচনপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলোয় মোটামুটি ভালোই ছিলাম। অঙ্কে বিশেষ ভালো। অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল তারিখগুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারতাম না। মোগল আর পাঠান বাদশাহের নামগুলো গোলমাল হয়ে যেত। সতীদাহ প্রথা রদ করা বেন্টিং নাকি ডালহৌসি কার অক্ষয় কীর্তি সেটা মাথায় চুলকে চুল উঠিয়ে ফেললেও মনে রাখতে পারতাম না। ফলে ইতিহাসের পরীক্ষার দিন আমার অবস্থা রীতিমতো সঙ্গীন হয়ে দাঁড়াতো। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে যতগুলো মন্দির পড়তো সবগুলোতে মাথা ঠেকাতাম। রাস্তার দুপাশের বড় সাইজের পাথরের নুড়িও বাদ দিতাম না। আমার সঙ্গে পড়তো পশুপতি সামন্ত। ইয়া চাঁদরের চেহারা, অমাবস্যাকেও হার মানানো গায়ের রং। ছেলেবেলায় ওর মা বাবা দুজনেই মারা গিয়েছিল। থাকতো দূর সম্পর্কের এক পিসির কাছে। সেখানে তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত ছিল না। এই পশুপতি অন্য সব বিষয়ে জুত করতে পারতো না, কিন্তু ইতিহাসে একেবারে নাম করা ছাত্র। ইতিহাসের শিক্ষক নিবারণবাবু পর্যন্ত তার উত্তর লেখার তারিফ না করে পারতেন না। আমরা যখন এক পানিপথের যুদ্ধে আধমরা হবার উপক্রম করছি, তখন সে প্রশ্নপত্রের উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেত। কিন্তু অঙ্কে পশুপতি সামন্তের অবস্থা কাহিল। সোজা সোজা অঙ্কগুলো কষতেও সে হিমশিম খেয়ে যেত। একটা বানর চর্বি মাখানো বাঁশে ঘন্টায় 2 ফিট উঠছে আর নামছে 1 ফিট। 22 ফিট বাঁশের আগায় উঠতে তার কত দেরি হবে? এমন একটা নিরীহ প্রশ্নে সে মুখটা এমন করে বসে থাকতো, মনে হতো তার অবস্থা ওই বানরটার চেয়েও মারাত্মক। গরমের ছুটিতে
পশুপতি সকাল থেকে রাত পর্যন্ত অঙ্কের পর অঙ্ক কষে গেছে। গোটা ছয় খাতা শেষ, কিন্তু তাতেও বিশেষ সুবিধা করতে পারতো না। বেচারি নিজেই বলতো, আমার দ্বারা হবে না ভাই, অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢুকবে না। আমাদের আমলে প্রাইভেট টিউটার রাখার রেওয়াজ তো ছিল না, তবু আমরা পশুপতিকে বলেছিলাম একটা ভালো দেখে অঙ্কের মাস্টার বাড়িতে রেখে দে বড়। পশুপতি কোনো উত্তর দেয়নি, ছলছল চোখে আমাদের দিকে চেয়েছিল। তার মনের ব্যথাটা আমাদের বুঝতে অসুবিধা হয়নি। পিসি কোনো রকমে বাড়িতে ছাই দিয়েছে, দুবেলা দুমুঠো ভাত আর সাধারণ জামা কাপড়ের বদলে তাকে নিয়ে রাজ্যের কাজ করিয়ে নেয়। ছুটির দিনে আমরা দেখেছি পশুপতি বসে বসে বেড়া মারছে। এর উপর প্রাইভেট টিউটরের বাড়তি খরচের কথা বললে পিসি তাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে। মনে মনে আমি কিন্তু পশুপতিকে হিংসেই করতাম, কারণ যে ইতিহাসের লবণাক্ত সমুদ্রে আমি হাবুডুবু খাই, কুল পাই না, সেই ইতিহাসেই পশুপতি অবলীলাক্রমে প্রথম হয়, রেকর্ড নম্বর পায়। ইতিহাসের যে তারিখগুলো আমার কাছে শুলের খোঁচার সামিল, সেই সন তারিখগুলো সে এমনভাবে আউড়ে যায় যেন অতি সাধারণ ব্যাপার। আরেকটা কারণ ছিল, আমি আশা করেছিলাম পশুপতি আমায় অনুরোধ করবে। আমি অঙ্কে ভালো, মাঝে মাঝে তাকে যাতে অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারি, কিন্তু সে এ বিষয়ে কোনোদিন একটি কথাও বলেনি, অনুরোধ তো দূরের কথা। আমরা ক্লাসে সব শুদ্ধ 48 জন ছেলে, তার মধ্যে টেস্টে পাশ করলাম 40 জন, পশুপতিও একজন। অঙ্কে সে পাশ করেনি, কিন্তু হেডমাস্টারের হাতে পায়ে ধরে ফাইনালে বসার অনুমতিটুকু পেয়েছে। প্রতিশ্রুতি দিল মাঝখানের সময়টা সব ছেড়ে শুধু অঙ্ক কষবে। আমার অবস্থা ঠিক বিপরীত। ইতিহাসে ফেল করলাম বটে, তবে কোনো রকমে কান ঘেঁষে বেরিয়ে গেলাম, একেবারে টলমলো অবস্থা। আমিও ঠিক করলাম ছুটির বেশি সময়টুকু ইতিহাসেই নিয়োজিত করব। প্রবেশিকা পরীক্ষা হতো শহরে, বিবিগঞ্জে, আমাদের গ্রাম থেকে 4 মাইল দূরে। বাবার এক আলাপি উকিল ছিল সেই শহরে। আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠলাম। ক্লাসের অন্য ছেলেরাও কোথায় উঠেছিল খোঁজ রাখিনি, তখন খোঁজ রাখার মতন মনের অবস্থাও ছিল না। পরীক্ষার হলে সকলের সঙ্গে দেখা হলো। ইংরাজি বাংলা দুটো পরীক্ষা নির্বিবাদে শেষ হলো। পশুপতির সিট পড়েছে আমার সিটের পিছনে। তৃতীয় দিন অঙ্ক। হলে ঢোকবার মুখে পশুপতির সঙ্গে দেখা, একেবারে সামনাসামনি। কপালে আধুলি সাইজের সিঁদুরের টিপ, পকেট বোঝাই ফুল আর বেলপাতা। এত রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও পশুপতির মুখে নির্ভীক ভাব ফোটাতে পারেনি। দুটি চোখে আসন্ন বিপদের ছায়া। পরীক্ষা আরম্ভ হলো। 4টি অঙ্ক শেষ করে 5 নম্বর অঙ্কটি শুরু করেছি, হঠাৎ চেয়ারটা নড়ে উঠল। পিছনে পশুপতি। ভাবলাম পা সরাতে গিয়ে চেয়ারে হয়তো লেগে গিয়েছে। আবার পরীক্ষার খাতায় মনোনিবেশ করলাম। আবার নড়ে উঠল চেয়ার। আর চোখে পেছনে দেখতেই কানে ফিসফিস করে শব্দ এলো, অঙ্কগুলো দেখা না, আমি একটাও পাচ্ছি না। গোটা তিনেক গার্ড অবশ্য এধারে ওধারে ছিলেন, তারা খুব কড়া এমন মনে হলো না। দুজন তো হাতে খোলা বই নিয়ে পায়চারি করছেন, ছাত্রদের দিকে নয়, তাদের নজর বইয়ের পাতায়। আরেকজন একেবারে কোণের দিকে দাঁড়িয়ে আছেন। আমি যদি একপাশে একটু সরে বসি, আমার খাতা দেখে অঙ্কগুলো টুকে নিতে পশুপতির কোনো অসুবিধা হবে না। সব টুকবার দরকার নেই, গোটা 4-5 অঙ্ক টুকে নিলেই যথেষ্ট, 5 নম্বর হয়ে যাবে। কিন্তু আমি নিজের শরীরটা দিয়ে খাতাটা আরও ঢেকে বসলাম, যাতে কোনো দিকে কোনো ফাঁক না থাকে। পশুপতি আমার কষা একটা অঙ্কও যাতে দেখতে না পায়। মনকে বোঝালাম দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয়, এভাবে পশুপতিকে সাহায্য করা অন্যায়, ধরা পড়লে দুজনেরই সর্বনাশ। অবশ্য এসব নীতিকথার অন্তরালে আমার মনের হিংসাটাই প্রকট হয়ে উঠেছিল। পশুপতি আমার পিছনে, কাজেই ইতিহাসের দিন তার থেকে বিশেষ সাহায্য পাবো এমন ভরসা কম। তাছাড়া নিতান্ত বেকাপ্পা প্রশ্ন যদি না আসে, তাহলে ইতিহাসে হয়তো কোনো রকমে আমি পাশ করেও যেতে পারি,
কিন্তু পশুপতির খেদোক্তি শুনে মনে হচ্ছে একটা অঙ্কও সে এ পর্যন্ত ঠিক করতে পারেনি। আরো কয়েকবার চেয়ারটা নড়ে উঠল। পশুপতির করুণ অনুনয়ের সুর কানে এলো। আমি অনড়, অটল। দেখলাম সময় শেষ হবার আধ ঘন্টা আগেই পশুপতি পরীক্ষার খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে চলে গেল। পরের দিন ইতিহাস, আমার অগ্নি পরীক্ষার দিন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম। দরজা দরকার হলে অনেক রাত অবধি পড়ব, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। কিন্তু যতই পড়তে লাগলাম মনে হলো বিশেষ সুবিধা করতে পারছি না। মোগল সম্রাটদের ছুঁচলো দাড়িগুলো যেন সর্বাঙ্গে ফুটতে লাগলো। আগে বাবর না আকবর কিছুতেই মনে করে উঠতে পারলাম না। দৃঢ় বিশ্বাস হয়ে গেল হর্ষবর্ধনের বাপের বাড়ি গোবর্ধন, ফরাসিদের পীঠস্থান ফরাসডাঙ্গা, পটলডাঙ্গার কাছে কিনা সেটা নিয়েও চিন্তিত হয়ে পড়লাম। আসল কথা, একে ইতিহাসের জ্ঞান খুব গভীর নয়, তার উপর আসন্ন বিপদের উত্তেজনা, সব মিলে যেটুকু এত কষ্ট করে ধরে কণ্ঠস্থ করেছি সব বেমালুম ওলটপালট করে দিল। সর্বনাশ, একেবারে মাথায় হাত দিয়ে বসলাম। হঠাৎ খুব করে শব্দ, দরজার দিকে চেয়েই চমকে উঠলাম। চৌকাঠের ওপর পশুপতি, সেই রকম কপালে সিঁদুরের ফোঁটা, পকেট ভর্তি ফুল বেলপাতা। এ কি রে তুই? চলে এলাম, একটা গোপনীয় খবর আছে। গোপনীয় খবর? প্রশ্নটা করতে গিয়ে মনে পড়ে গেল রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে উকিলবাবুদের গেট বন্ধ হয়ে যায়, বাইরে থেকে লোক ঢোকার কোনো উপায় নেই। তুই ঢুকলি কি করে? গেটের কাছে চাকর দাঁড়িয়ে ছিল একটা, তাকে তোর কথা বলতে গেট খুলে দিল। কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার তক্তপোষের ওপর বসলো। আমার তো এ শহরে চেনা জানা কেউ নেই। আমি এখানে একটা চায়ের দোকানের পিছনে ওই চারপাই পেতে আশ্রয় নিয়েছি। একটু আগে সেখানে দুজন শিক্ষক এসেছিলেন, তাদের মধ্যে একজন সম্ভবত ইতিহাসের প্রশ্নপত্র করেছেন, বুঝলি। চায়ের দোকানে বসে তারা সেই বিষয়ে আলোচনা করছিলেন। আমি পার্টিশনের আড়াল থেকে বসে বসে শুনেছি। বলিস কি? আমি উত্তেজনায় টান হয়ে বসিলাম। আমি প্রশ্নগুলো বলছি, তুই লিখে নে। তোর কথাই আগে মনে পড়লো। তাছাড়া তোকে এ বাড়িতে ঢুকতে দেখেছি, তোর আস্তানা চিনি, তাই ছুটে আগে তোর কাছেই চলে এলাম। পশুপতির এত কথা আমার কানে গেল না। আমি কাগজ পেন্সিল নিয়ে একেবারে তৈরি, হাতে সময় কম। প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করব। লেখ, অশোকের রাজ্য শাসন প্রণালী, আকবর ও ঔরঙ্গজেবের তুলনামূলক সমালোচনা, আর মোগল সাম্রাজ্যের পতনের কারণ, শিবাজির সাম্রাজ্য বিস্তারের কাহিনী, আর লেখ ওই লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। যথেষ্ট যথেষ্ট। উৎসাহে আমি চেঁচিয়ে উঠলাম। এই কথা ঠিক মতো লিখতে পারলেই হয়ে যাবে। পাশ করার ভাবনা গেল, হয়তো ভালো নম্বরও পেয়ে যেতে পারি। এতক্ষণ পরে পশুপতির জন্যে আমার মায়া হলো। বেচারিকে কয়েকটা অঙ্ক দেখালেই হতো। ইতিহাসের প্রশ্ন জানতে পেরে ছুটে আগে তো আমার কাছেই এসেছে। জিজ্ঞাসা করলাম, অঙ্ক কেমন হলো? স্পষ্ট দেখতে পেলাম ওর মুখে বিষণ্ণ একটা ছায়া নামলো, একটু যেন বিমর্ষ ভাব। অন্যদিকে চেয়ে বলল, ওই একরকম, যা হয়ে গেছে তার কথা আর ভাবছি না। পিছন দিকে দেখলে নিজের বড় ক্ষতি হয়। আমি চলি, তুই পড়। পশুপতি বেরিয়ে গেল। প্রায় সারা রাতই পড়লাম। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে দেরি হয়ে গেল। কোনো রকমে স্নান সেরে দুটি মুখে দিয়ে ছুটতে ছুটতে হলে যখন গিয়ে পৌঁছলাম,
তখন পরীক্ষা শুরু হতে আর মিনিট 2-1। বেশ খুশি হয়ে প্রশ্নপত্র টেনে নিলাম। তারপর অনেকক্ষণ আর চোখের সামনে কিছু দেখতে পেলাম না। পুঞ্জীভূত ধোঁয়া, কখনো গাঢ়, কখনো একটু তরল। সারা প্রশ্নপত্রে অশোকের নামগন্ধ নেই। বাবর আর আকবরের তুলনার বদলে শাহজাহানের সৌন্দর্যপ্রিয়তার প্রশ্ন রয়েছে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ না, মারাঠা রাজ্যের পতনের কারণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। শিবাজির জীবনী কোথাও নেই, তার পরিবর্তে হায়দার আলীর উত্থানের কাহিনী। চিরস্থায়ী বন্দোবস্ত নয়, রেগুলেটিং অ্যাক্ট। মোট কথা, পশুপতির বলা একটি প্রশ্নও আসেনি। কিছুক্ষণ পর গোটা প্রশ্নপত্রটাই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম 2 চোখ জলে ভরে এসেছে। এমন করেই বুঝি পশুপতি আমার উপর প্রতিশোধ নিল। কিন্তু বিস্মিত হওয়ার আর একটু বাকি ছিল। ঘন্টা বাজতে খাতাটা কোন রকমে জমা দিয়ে বাইরে চলে এলাম। একটু দাঁড়ালাম, যদি পশুপতির সঙ্গে দেখা হয়। তাকে দেখতে পেলাম না। রাজীব এসে সামনে দাঁড়ালো, আমাদের হেডমাস্টারের ছেলে। ব্যাপারটা শুনেছ? কি ব্যাপার? পশুপতি কাল পরীক্ষার হল থেকে বেরিয়ে রেলের তলায় মাথা দিয়েছে। সমস্ত শরীরটা কেঁপে উঠল। জড়ানো কণ্ঠে বললাম, কে বললে? বাবাকে খবর পাঠানো হয়েছিল। বাবা পশুপতির পিসিকে নিয়ে আজ সকালে এসে পৌঁছেছেন। বাবার কাছে শুনলাম কোমর থেকে একেবারে 2 খণ্ড হয়ে গেছে। কটার সময় হয়েছে এটা? ওই আকন্দপুর এক্সপ্রেস এখান দিয়ে 6:30টায় যায়, সেই সময়। কিন্তু ও যে কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। যে পশুপতি 6:30টায় শেষ হয়ে গিয়েছে, সে রাত 9টায় বহাল তবিয়তে আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসের এক গাদা প্রশ্ন বলে এসেছে। এমন আজগুবি গল্প কেউ বিশ্বাস করবে না, বরং আমাকে পাগল সাব্যস্ত করবে। মাথা নিচু করে আস্তে আস্তে সরে এলাম। শেষ মুহূর্তে হলে ঢুকেছিলাম। সারাক্ষণ উত্তেজিত অবস্থা, কাজেই পেছনের সিটে পশুপতি এসেছে কি না সেটা আদৌ লক্ষ্য করিনি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারলাম না, মৃত্যুর পরেও কি পরলোকগত আত্মার বিদ্বেষ, প্রতিহিংসার প্রবৃত্তি থাকে? তা যদি নাই থাকবে, তবে পশুপতি ওভাবে প্রতিশোধ নিতে কেন আবার আমার কাছে এসে দাঁড়াবে? আমি সত্যি জানি না মৃত্যুর পরের জগতে প্রতিহিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ এই অনুভূতিগুলো থাকে কিনা। তবে এই গল্পটা শোনার পর এটুকু বলাই যায়, হয়তো কিছু থাকে যার জন্য পশুপতির অতৃপ্ত আত্মা প্রতিহিংসার থেকে প্রতিশোধ নেবার জন্য লেখকের কাছে ছুটে গিয়েছিল। যাই হোক, আজকের গল্পটা যদি খুব খারাপ না লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, চেনা জানা সকলের সাথে শেয়ার করে দিও। দেখা হবে আগামী পর্বে, আগামী রবিবার নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা একটাই কথা বলবো, বিশ্বাসে মেলায় ভূত, তর্কে বহু দূর।